আজকের এই গল্পে আমরা দেখব সবকিছু হারানো একটা পরিবারের কথা, যে পরিবারটি সবকিছু হারিয়ে এখন পথের বাসিন্দা। সেই সাথে দেখব একজন বাবা কিভাবে তার পরিবারকে আগলে রাখে, কিভাবে তার এই সহজ জীবনটা জটিল হয়ে যায়। সুন্দর এই গল্পের শেষে আমার মতো তোমরাও ইমোশনাল হয়ে যাবে, আর অর্থ ছাড়া একটা পুরুষ যে ঠিক কতটা অসহায় সেটাও বুঝতে পারবে গল্পের শেষে। মুভির শুরুতে একটা পরিবারকে দেখানো হয় যাদের পরিবারের 4 জন সদস্য ছিল। তাদের নির্দিষ্ট কোনো বাসা নেই, তাই তারা রাস্তার পাশে অথবা পার্কের ভিতরে ক্যাম্প করে রাত্রি যাপন করত। তারা এক জায়গায় বেশি দিন থাকতে পারতো না, তাই তারা প্রায়ই জায়গা বদল করত। আর জীবিকা বলতে লোক ঠকানোই তাদের একমাত্র কাজ, যে কাজটি কিও করত। প্রতিদিনের মতো কিও আজকেও একজন ভদ্রমহিলার কাছে গিয়ে বলে, আমি আমার শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় আমি আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছি। যে কথা শুনে মহিলাটি বলে, একথা আপনি আমার সাথে কেন বলছেন? কিও বলে, আসলে আমার গাড়ির গ্যাসও ফুরিয়ে গিয়েছে, যে কারণে আমি আর আমার পরিবার এখানে আটকা পড়ে গিয়েছি। আপনি যদি আমাকে 20,000 ওন ধার দেন তাহলে আমি আর আমার পরিবার বাসায় ফিরে যেতে পারবো। কিন্তু মহিলাটি রাজি হচ্ছিল না। তখন কিও বলে, আমি কথা দিচ্ছি আপনার টাকা আমি ফিরিয়ে দেব। মহিলাটির অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমাদের কাছে টাকা নেই, তুমি এখান থেকে চলে যাও। তখন সেখানে কিওর ছেলেমেয়েরা চলে আসে আর তাকে বলে, বাবা আমরা বাসায় কখন যাব? যেটা দেখে কিও বলে, আমি না তোমাদের গাড়ির ভেতরে বসতে বলেছিলাম, বাইরে কেন এসেছো? আসলে এই পুরো বিষয়টা ছিল তাদের সাজানো। এগুলো দেখে ভদ্রমহিলাটি কিওকে মোবাইল পেমেন্ট দিতে চায়, কিন্তু কিও জানায় তার ফোনের স্ক্রিনটা ভেঙে গিয়েছে, স্ক্যান করা যাবে না। যে কারণে মহিলাটি তার নিজের ব্যাগ থেকে টাকা বের করে কিওকে দেয়। এরপরে কিও মহিলাটির ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা চায় আর বলে, আমি আপনার টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেব। কিন্তু মহিলাটি তাকে অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে তার ফোন নাম্বার দেয় আর বলে, তুমি এই নাম্বারে আমাকে মোবাইল পেমেন্ট করে দিও। আসলে কিও এই চিটিং ব্যাপারের কাজটা অনেক দিন ধরে করে আসছে। তো যাই হোক, টাকা পাওয়ার পরে কিও আর তার পরিবার সেই টাকা দিয়ে লাঞ্চ করছিল। এইভাবে সারাদিন রাতের ভেতরে তারা এই একবারই খাবার খেতে পারত, যে কারণে প্রায়ই রাতের বেলা তেওকের ক্ষুধা লাগতো। কিন্তু কিওর অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার পরিবারের 3 বেলার খাবার জোগাড় করতে পারতো না। তাই তারা প্রতিদিন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়তো। প্রত্যেক দিনের মতো সেদিনও তারা রাস্তার পাশে ক্যাম্প করে ঘুমিয়েছিল। তখন একজন লোক এসে তাদের এই ক্যাম্পটি এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে বলে, কারণ রাস্তার পাশে এইভাবে ক্যাম্প করে থাকাটা বেআইনি। কিন্তু কিও তার কথায় কোনো পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। যেহেতু তাদের নিজস্ব কোনো বাড়িঘর ছিল না, তাই তারা পাবলিক টয়লেট অথবা রেস্টুরেন্টের ওয়াশরুম থেকে তাদের টুকিটাকি কাজ ছেড়ে নিত। আসলে এই রাস্তাটাই এখন তাদের বাড়ি হয়ে গিয়েছিল। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও তারা কাকে ঠকানো যায় সেটা দেখছিল। কিছুক্ষণ পরে কিও একটা ভদ্রলোকের কাছে গিয়ে ওই একই কথা বলে টাকা ধার চায়। কিন্তু ওই লোকটি কিওর গায়ের পোশাক এবং তার চালচলন দেখে তাকে জিজ্ঞেস করে, তোমার গাড়ি কোথায়? কিও বলে, ওই যে ওইদিকে আছে। যেটা শুনে লোকটি তাকে আবার জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে বললে? কিও বলে, এই তো পাশেই মাসান শহরে। লোকটি বলে, মাসান শহর এখান থেকে অনেক দূরে, 20,000 ওন দিয়ে তুমি এত দূরে যেতে পারবে না। আসলে লোকটি বুঝে ফেলেছিল সে একজন ফ্রড, তাই সে কিওর আইডি কার্ড দেখতে চায়। কিও জানায় তার আইডি কার্ড মানি ব্যাগে ছিল, যেটা হারিয়ে গিয়েছে। যে কারণে লোকটি তাকে টাকা দিতে রাজি হয় না এবং ওখান থেকে চলে যায়। এখন সারা রাত ধরে না খেয়ে থাকা ইওনির খুবই ক্ষুধা লাগে, তাই সে ওয়াশরুমের ভেতরে থাকা ট্যাবের পানি খাচ্ছিল। এমন সময় একজন মহিলা এসে তাকে এ পানি খেতে মানা করে। মহিলাটির নাম হচ্ছে ইয়ংসু। সে জানায় এটা খাওয়ার পানি নয়, যেটা শুনে ইওনি ওখান থেকে চলে যায়। এরপরে ইয়ংসু নামের ওই মহিলাটি যখন রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, তখন সে তিওক ও ইওনিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে তারা হয়তো পথ শিশু। তিওক এবং ইওনি যেহেতু অনেক কিউট ছিল, তাই তাদের প্রতি ইয়ংসুর একটু মায়া হয়। এই যে মায়া হওয়ার পিছনে একটা কারণ আছে, যেটা তোমরা পরে জানতে পারবে। তো যাই হোক, ইয়ংসু যখন চলে যাচ্ছিল তখন কিও তার সামনে এসে ওই একই ঘটনার কথা বলে টাকা ধার চায়। কিন্তু ইয়ংসু বলে, আমি এখন ব্যস্ত। ঠিক তখনই কিওর পুরো পরিবার সেখানে চলে আসে। এখন এই বাচ্চা দুটোকে দেখার পরে ইয়ংসু তাকে জিজ্ঞেস করে, তোমাদের বাসা কোথায়? কিও বলে, ইয়ংসিমিন শহরের পাশে। ইয়ংসু বলে, আমি ছোটবেলায় ওখানেই থাকতাম। যেটা শুনে কিও বলে, তাহলে তো কোনো চিন্তাই নেই, আমরা সবাই আত্মীয়, আর আমি কথা দিচ্ছি আমি বাসায় গিয়েই আপনার টাকা ফিরিয়ে দেব। এরপর ইয়ংসু কিওকে 20,000 ওন দিয়ে দেয়। তখন কিও আবার বলে, আসলে আমার ছেলেমেয়েরা সকাল থেকে কিছুই খায়নি, সবই আমার ভুল।
আমার আরো সতর্ক থাকা উচিত ছিল। যেটা শুনে ইয়ংসু আরো 50,000 ওন তাদের দিতে চায়, যে টাকাটা তারা প্রথমে না নেওয়ার ভান করছিল কিন্তু কিছুক্ষণ পরে নিয়ে নেয়। এখন এতগুলো টাকা পাওয়ার পরে তারা খুবই খুশি ছিল, যে টাকা দিয়ে দুপুরে খাওয়ার পরেও তাদের কাছে বেশ কিছু টাকা ছিল। এই টাকা দিয়ে আজ রাতে তারা সবাই মিলে পেট ভরে খেয়েছে, যার ফলে তারা আজ খুবই খুশি। এখানে একটা বিষয় হচ্ছে, তোমার কাছে যে জিনিসটা মূল্যহীন স্বাভাবিক বিষয় হতে পারে, অন্য কারো কাছে তার মূল্য আকাশ ছোঁয়া। তো যাই হোক, পরের দিন সকালে সেই লোকটি আবার চলে এসেছিল এবং কিয়োকে তার এই তাঁবু উঠিয়ে নিতে বলছিল, কারণ রাস্তার পাশে এইভাবে তাঁবু করে থাকাটা বেআইনি। যেটা শুনে কিও বলে, আপনি তো একজন সরকারি কর্মকর্তা, আপনার কাজ এদেশের জনগণকে সাহায্য করা, আর আমি এখানে কি কোনো আইন ভেঙেছি নাকি চুরি ডাকাতি করেছি? এক কথায় কিও ওখান থেকে যেতে চাচ্ছিল না, যার ফলে কিও আর ওই লোকটির মধ্যে একটু হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে লোকটি তাঁবুর উপরে গিয়ে পড়ে। তখন লোকটি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধাক্কা মারলে? এটা বলে লোকটি পুলিশের কাছে ফোন দেয়। যেটা শুনে কিও বলে, আমি তোমাকে ধাক্কা মারলাম কখন? আমি তো তোমার গায়ে হাতই দেইনি। এখন কিও উল্টো লোকটিকে দোষ দিচ্ছিল তাঁবু ভেঙে দেওয়ার জন্য। এদিকে কিওর স্ত্রী সিওক বলছিল, তাঁবু ভেঙে গিয়েছে, এখন আমরা কোথায় থাকবো? এই তাঁবু মেরামতের টাকা এখন আপনি দিবেন। যেটা শুনে লোকটি বলে, আরে আজব তো, আমি কেন টাকা দেবো? আমি কি ইচ্ছা করে ভেঙেছি? উনি ধাক্কা না দিলে আমি পড়তাম নাকি? যাই হোক, তাদের তাঁবুটা যেহেতু ভেঙে গিয়েছিল, তাই তারা এখান থেকে বেশ কিছু দূরে একটা পরিত্যক্ত বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু তিয়ক জানায় তার পায়ে ব্যথা আসে, হাঁটতে পারবে না। এটা বলে তিয়ক সেখান থেকে চলে যায়। ইয়নি তাকে কোনো রকমের চকলেট দিয়ে রাজি করেই নিয়েছিল। তখনই চকলেট খাওয়ার সময় তার একটা দাঁত পড়ে যায়। সে কারণে তিয়ক বলে, আমার পায়ে ব্যথা আর এখন দাঁতেও ব্যথা, আমি যেতে পারবো না। ইয়নি তার দাঁত ভাঙার জন্য আরো একটা চকলেট তাকে দেয়। তখন তিয়ক তাকে বলে, আমার আরো একটা লাগবে, না হলে আমি যাব না। এখানে ভাই বোনের মধ্যে একটা মধুর সম্পর্ক দেখানো হয়েছে। এরপরে তারা রওনা দেয় তাদের গন্তব্যে। আর অন্যদিকে দেখানো হয় ইয়ংসুকে, যে ফার্নিচারের ব্যবসা করে, মানে পুরাতন ফার্নিচার কিনে এনে সেটা একটু রংচং করে আবার বিক্রি করে। এ কাজে তাকে সাহায্য করে সিতান নামে একজন স্টাফ ও তার স্বামী ডোয়ান। মানে সিতান আর ডোয়ানই সব কাজ করতো, ইয়ংসু শুধু কাস্টমার সামলাতো। ইয়ংসু একটা ছেলে ছিল যে বন্ধুদের সাথে ট্রিপে গিয়ে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, যে কারণে ইয়ংসু সব সময় আপসেট থাকতো। অন্যদিকে ডোয়ান চাইতো আরো একটা সন্তান নিতে, কিন্তু ইয়ংসুর এটাতে মত ছিল না। অন্যদিকে দেখা যায় কিও আর তার পরিবার সারাদিন ধরে হাঁটার পরে সেই বাড়িতে এসে হাজির হয় এবং সেখানে রাত্রি যাপন করে। পরের দিন সকালে ইয়ংসু দেখতে পায় কিও আজকেও আবার অন্য আরেকজনের কাছ থেকে ওই একই কথা বলে টাকা ধার চাচ্ছিল। ইয়ংসু বিষয়টা ভালোভাবে বোঝার জন্য দূর থেকে তাদের উপর নজর রাখতে থাকে। এদিকে ইয়নি ও তেয়ক দুজনে লুকোচুরি খেলছিল। খেলার এক পর্যায়ে তেয়ক একটা ট্রাকের নিচে গিয়ে লুকায়। ট্রাকের ড্রাইভার সেটা লক্ষ্য না করে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। এমন সময় ইয়নি গাড়ির সামনে চলে আসে এবং গাড়িটা থামাতে বলে, কিন্তু যেহেতু ড্রাইভারের নজর মোবাইলের দিকে ছিল তাই তাকে সে লক্ষ্য করে না। এমন সময় ইয়ংসু এসে ইয়নিকে ওখান থেকে সরিয়ে নেয়। তেয়ক আগেই গাড়ির নিচ থেকে বেরিয়ে এসেছিল। এখন বাচ্চা দুটোকে এই অবস্থায় দেখে ইয়ংসু তাদের বাবার কাছে নিয়ে যায় এবং বলে, তুমি কেমন বাবা, নিজের ছেলে মেয়েদের খেয়াল রাখতে পারো না আর আমাকে চিনতে পেরেছো? কিও বলে, কে আপনি আর আমার ছেলে মেয়েদের হাত ধরে রেখেছেন কেন? মানে এখন কিও ইয়ংসুকে না চেনার ভান করছিল, কারণ চিনেছি বললেই তো সে টাকা চাইবে। ইয়ংসু পুরো ব্যাপারটা বুঝতে পেরে পুলিশকে খবর দিয়ে দেয়। এখন পুলিশের কথা শুনে তারা সবাই ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু কিওর স্ত্রী প্রেগনেন্ট ছিল, তাই সে কিছু দূরে যাওয়ার পরেই পড়ে যায়। অন্যদিকে কিও তার বাচ্চাদের নিয়ে ততক্ষণে পালিয়ে গিয়েছিল। সিওক তখন ইয়ংসুকে বলে, এগুলো আমরা আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য করেছি, আমাদের মাফ করে দিন, এমনটা আর কখনোই হবে না। ইয়ংসুর সিওকের প্রতি মায়া হয়, তাই সে তাকে ছেড়ে দেয় এবং সিওক তার বাচ্চাদের কাছে চলে যায়। এখানে কিও অদ্ভুত রকমের ব্যবহার করছিল এবং ইয়ংসুকে বাজে বাজে কথা বলে গালি দিচ্ছিল। অন্যদিকে পুলিশ এসে ইয়ংসুর কাজে তদন্ত করছিল আর কিওর ব্যাপারে বিস্তারিত বলতে বলছিল। এখন পুলিশ কিওর পিছনে পড়ে গিয়েছিল। পরের দিন সকালে তারা কিওকে দেখতে পায় আর তাকে তার আইডি কার্ড দেখাতে বলে। কিও বলে, ওটা এখন আমার কাছে নেই, যে কারণে ডিটেকটিভ নামজো কিওকে তাদের সাথে আসতে বলে। কিও ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পিছন থেকে কিওর স্ত্রী সিওকও তাদের সাথে যেতে চায়, কারণ কিও চলে গেলে তাদের একার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তো যাই হোক, থানায় এসেও কিও তার দোষ মানতে রাজি হচ্ছিল না। সে বলছিল, আমি এই মহিলাকে আমার জীবনে একবারও দেখিনি, উনি আমার নামে মিথ্যা দোষারোপ করছেন। এরপর
এরপরে কিয়োকে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখানো হয়। মজার বিষয় হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ দেখার পরেও সে বলছিল একে তো একদম আমার মতোই দেখতে, কিন্তু বিশ্বাস করুন এটা আমি না। এবার ওখানকার পুলিশেরা বিষয়টা বুঝতে পেরে তাকে ধরে নিয়ে যায়। এরপরে ইয়ংসু বাসায় ফিরে যাওয়ার সময় দেখে কিয়োর স্ত্রী ও ছেলেমেয়েরা বাইরে বসে আছে, কারণ তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। বিষয়টা দেখে ইয়ংসু তাদের নিয়ে এসে তার দোকানের স্টোর রুমে থাকতে দেয় আর তাদের বলে যতদিন পর্যন্ত কিও জেল থেকে বের না হবে ততদিন পর্যন্ত তোমরা এখানেই থাকবে। এখানে আসার পরে ইয়ংসু সবার জন্য মাংস রান্না করছিল। তারা যেহেতু লোক ঠকিয়ে খুবই অল্প পরিমাণে টাকা পেত, তাই সেটা দিয়ে সবার জন্য মাংস কেনা সম্ভব হতো না। এ কারণে তারা সবসময় সবজি অথবা নুডলস খেত। আর এখন জীবনে প্রথমবার মাংস খাওয়ার কথা শুনে তেয়ক আর ইয়নি খুবই খুশি ছিল, কারণ তারা জানতো না মাংসের স্বাদ কেমন হয়। এদিকে ইয়ংসুর হাজবেন্ড ডোয়ান এটা নিয়ে মোটেও খুশি ছিল না, কিন্তু কি করার, বইয়ের টাকায় চলতে গেলে একটু তো সহ্য করতেই হবে। তো যাই হোক, পরের দিন সকালে ইয়ংসুর হাজবেন্ড ডোয়ান যখন এই কিউট বাচ্চা দুটোকে দেখে তখন তাদের প্রতি আর রাগ করে থাকতে পারে না, কারণ তারা যেমন কিউট দেখতে ছিল তেমনই সুন্দর ছিল তাদের ব্যবহার। তাদের এই সুন্দর ব্যবহার আর চেহারা দেখে বোঝারই উপায় ছিল না যে তারা পথ শিশু। তো এভাবেই তেয়ক আর ডোয়ানের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আর ইয়ংসুর সাথে ইয়নি বলে আমি লেখাপড়া শিখতে চাই। তাদের জীবন খুব ভালোই চলছিল। অন্যদিকে কিও জেলখানার ভেতরে সবসময় তার পরিবার নিয়ে চিন্তা করত। এভাবেই একদিন কিও অসুস্থ হওয়ার অভিনয় করছিল। গার্ডরা ভেতরে গিয়ে চেক করতে গেলে কিও এই সুযোগে পালিয়ে যায়। এদিকে দেখা যায় ডোয়ান একটা ফার্নিচারের ডেলিভারি দিতে যাচ্ছিল, তখন তেয়ক তাদের সাথে যাওয়ার জন্য বায়না ধরে। এ কারণে ডোয়ান তাকে সাথে নিয়ে যায়। অন্যদিকে ইয়ংসু সিয়কের কাছে জানতে চায় তার প্রেগনেন্সি চলাকালীন সে ডাক্তার দেখিয়েছে কিনা, যেটা শুনে সিয়ক বলে 3 বেলা ঠিকমতো খাবারই জুটতো না, ডাক্তার দেখাবো কি করে। এজন্য ইয়ংসু তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় বাচ্চা পেটের ভিতরে উল্টোভাবে রয়েছে, সম্ভবত কোনো কারণে আঘাত পাওয়ার ফলে এমনটা হয়েছে। এখন এই অবস্থায় বাচ্চার অকাল গর্ভপাত হতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই, বাচ্চা ভিতরে সুস্থই রয়েছে। অন্যদিকে ডোয়ান আর তার কর্মচারী মিলে যখন সিঁড়ি বেয়ে ফার্নিচার তুলছিল তখন তেয়ক ফার্নিচার নিচে চলে আসে এবং বলে আমিও সাহায্য করব। এখন এই অবস্থায় ভারসাম্য হারিয়ে ফার্নিচারটা তেয়কের উপরে পড়ে, যে কারণে সে আঘাত পায়। ডোয়ান তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসে। এখন এই অবস্থা দেখে ইয়ংসু ডোয়ানের ওপর দোষ দিচ্ছিল। ডোয়ান তাকে পুরো ঘটনা খুলে বলার পরেও ইয়ংসু তাকেই দোষারোপ করছিল, যে কারণে ডোয়ান ইয়ংসুকে পাশের রুমে ডেকে নিয়ে এসে বলে তুমি জানো আমি এমনটা করতে পারি না, আর তুমি ওদেরকে এখানে কেন নিয়ে এসেছো? বের করো ওদের এখান থেকে, আমার অস্বস্তি বোধ হয় ওদের সাথে থাকতে। যেটা শুনে ইয়ংসু বলে তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি চলে যাও, ওরা এখানেই থাকবে। অন্যদিকে দেখা যায় কিও খুবই ক্ষুধার্ত হয়ে একটা দোকানে যায় কিছু খাওয়ার জন্য, কিন্তু তার কাছে টাকা ছিল না। তাই সে খাওয়া শেষে একটা চপস্টিক নিয়ে দোকানদার মহিলাকে ভয় দেখায় আর বলে তোমার কাছে যে কয় টাকা আছে সবকিছু দিয়ে দাও। তখন মহিলাটি একটা বড় ছুরি বের করলে কিও সেখান থেকে পালিয়ে আসে। এখন এই অবস্থায় কিও তার পরিবারকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও না পাওয়ায় সে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। তখন তার মনে পড়ে ইয়ংসুর কথা। তার কাছে থাকা ইয়ংসুর ভিজিটিং কার্ডের ঠিকানা অনুযায়ী কিও সেখানে চলে যায়, যেখানে তার পুরো পরিবার ছিল। সে যেহেতু জেল থেকে পালিয়ে এসেছিল তাই সবার সামনে না গিয়ে সেই দিন বিকালে তার মেয়ে ইয়নির সাথে দেখা করে। এখন এতদিন পরে নিজের মেয়েকে দেখার পরে কিও তাকে জড়িয়ে ধরে। তখন ইয়নি বলে দূরে সরে যাও, তোমার গা থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। দেখে বোঝা যাচ্ছিল নিজের বাবাকে দেখে ইয়নি মোটেও খুশি ছিল না। কিও যেহেতু অনেক ক্ষুধার্ত ছিল তাই ইয়নি তার জন্য বাসা থেকে খাবার নিয়ে আসে। এ সময় কিও তাকে বলে তোমার সাথে যে আমার দেখা হয়েছে এটা কারোর সাথেই বলবে না, কারণ আমি এখন একটা কাজ করছি, এই কাজ শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে নিয়ে যাব। কিও তখন একটা কাগজে সিয়ককে তার সাথে দেখা করার কথা লিখে পাঠায়। সেই দিন রাতে ইয়নি সেই চিঠিটা তার মাকে দেখায়, যেটা পড়ে সিয়ক মোটেও খুশি হয় না। এরপরে রাতে কিও যখন সিয়কের সাথে দেখা করতে আসে সে বলে চলো এখান থেকে আমরা চলে যাই, এখান থেকে চলে গিয়ে নতুন জীবন শুরু করি। এ সময় সিয়ক তাকে কিছু টাকা দেয় আর বলে তুমি এখান থেকে চলে যাও, আমরা এখানেই থাকবো। যেটা শুনে কিও প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কারণ যার জন্য সে এত অপরাধমূলক কাজ করছে এখন সেই তাকে ছেড়ে চলে যাচ্ছে।
কিও তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিওক কোনোভাবেই মানছিল না। সিওক বলছিল, তোমার সাথে থাকলে আমার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ইয়ংসু আমাদের কথা দিয়েছে ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব সে নেবে, আর তুমি যদি এখান থেকে চলে যাও তবেই আমরা ভালো থাকবো। যেটা শোনার পরে কিও প্রচন্ড কষ্ট পায় এবং সে বুঝতে পারছিল না সে কি করবে। পরের দিন সকালে ইয়ংসু ইয়োনিকে স্কুলে ভর্তি করার কথা বললে সিওক বলে, স্কুলে তো অনেক খরচ, আমি এত টাকা কোথায় পাবো? ইয়ংসু বলে, তোমাকে চিন্তা করতে হবে না, যা খরচ লাগে আমি দেব। তো এরপরে সে ইয়োনিকে স্কুলে ভর্তি করতে নিয়ে যায় এবং সেখানে নিজেকে ইয়োনির অভিভাবক হিসেবে পরিচয় দেয়। অন্যদিকে কিও সব কিছু নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং পাগলের মতো কাণ্ড করতে থাকে। এদিকে ডোয়ান সিওকে জিজ্ঞেস করছিল যে, তোমরা রাস্তায় এভাবে কি করে আসলে, এর পেছনের গল্প কি? তখন সিওক তাকে সবকিছু খুলে বলে। সে জানায়, আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, আর আমি যখন স্কুলে পড়তাম তখন পার্ট টাইম জব হিসেবে একটা রেস্টুরেন্টে কাজ করতাম, যেখানে আমার হাজবেন্ড প্রায়ই আসতো এবং এভাবেই আমাদের মধ্যে সম্পর্ক হয়। এরপরে বিয়ের বেশ কিছুদিন পরে জিয়নজেন নামে রিডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের একজন সদস্য আমাদের কাছে এসে বলে, তোমরা যদি আমাদের এই অ্যাসোসিয়েশনে টাকা ইনভেস্ট করো তাহলে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবে। সে আমাদের অনেকভাবে লোভ দেখায়, যার ফাঁদে পড়ে আজ আমাদের এই অবস্থা। সেই দিন বিকালে তারা সবাই নাস্তা করার জন্য রেডি হচ্ছিল। এমন সময় কিও সেখানে একটা আগুনের গোলা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আসে। সবাই তার এমন পাগলের মতো অবস্থা দেখে একটু ভয় পেয়ে যায়। তখন কিও ইয়ংসুকে বলে, আমাকে আমার পরিবার ফিরিয়ে দাও, তোমার জন্যই আমার পরিবার আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে। কিওর এমন অবস্থা দেখে ইয়ংসু পুলিশকে খবর দেয়। এমন সময় ডোয়ান ও তার কর্মচারী মিলে কিওকে শান্ত করার জন্য তার কাছে যায়। তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে টিনের ব্যারেলে থাকা আগুন ওখানকার ফার্নিচার লেগে যায়। সিওক সেটা দেখতে পেয়ে আগুন নেভানোর জন্য সেখানে ছুটে যায়। তখন সেখান থেকে তার কাপড়ে আগুন লেগে যায়। এখন সবাই মিলে তার গায়ের আগুন নেভানোর চেষ্টা করছিল। এমন সময় কিও গিয়ে সিওককে জড়িয়ে ধরে এবং এক এক করে ওখানকার সব ফার্নিচার তাদের গায়ে পড়তে থাকে। সামনে থেকে এমন মর্মান্তিক ঘটনা দেখে সবাই আর্তনাদ করছিল। কিছুক্ষণ পরে সেখানে আগুন নেভানোর জন্য লোকজন চলে আসে। আগুন নেভানোর পরে দেখা যায় কিও পুরোপুরিভাবে পুড়ে মারা গিয়েছে, কিন্তু সিওক তখনও জীবিত ছিল। এই ঘটনার পরে ইয়ংসু কিওর পুরো পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। কিছুদিন পরে সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। সবাই ভুলে গিয়েছিল কিওর কথা। এখানে কিওর সাথে যেটা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? আসলে এখানে ইয়ংসু ও সিওক দুজনের নিজের স্বার্থ দেখেছে। সিওক বরাবরই চেয়েছিল একটা ভালো জীবন, আর ইয়ংসু চেয়েছিল নিজের হারানো ছেলের শোক কিওর বাচ্চাদের দিয়ে ভুলে থাকতে।